হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায়ের আজকে আমরা 5 নম্বর লেকচারে চলে আসছি। তো গত 4টা লেকচার আমি একটু অসুস্থ ছিলাম আর কি। অসুস্থ থাকার ফলে তোমাদের একটু ফেসিয়াল এক্সপ্রেশনে সমস্যা হয়ে গেছিলো। আজকে অনেকটা বেটার আছি, তো আশা করি ফেসিয়াল যে এক্সপ্রেশনটা ওইটাতে কোনো সমস্যা হবে না। তো গতদিন আমরা জটিল যৌগ শুরু করছিলাম। আজকে আমরা জটিল যৌগের কিছু মানে জটিল যৌগ কীভাবে গঠিত হয় সেটা দেখব। তারপর অনেকগুলো প্র্যাকটিস করব, কোনো সমস্যা নেই, যাতে তোমাদের হয়ে যায়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি বেশি ডিলে না করে, আজকের ক্লাসটা একটু খুবই হাই লেভেলের ক্লাস হবে আর কি। তো বোর্ডে কীভাবে লিখবা, বোর্ডে কীভাবে কোশ্চেন আসবে, তারপর অ্যাডমিশনে কীভাবে কোশ্চেন আসবে, সব কিছু আমি করাই দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি। তো আজকে আমাদের লেকচার 5। তো অ্যাট ফার্স্ট আমাদের কিসের গঠন, তোমার জটিল যৌগের গঠন আমাদের শিখবো আজকে আমরা। তো জটিল যৌগ থেকে কলম নেই, জটিল যৌগ থেকে এটা ছোট হয়ে গেছে। জটিল যৌগ থেকে আমাদের কাছে যে কয়টা জিনিস জানতে চাবে সেই জিনিসগুলো আগে লিখে দেই। প্রথমে নাম জানতে চাবে। এক নম্বরে নাম জানতে চাবে। নাম কত দিনে পড়াই দিছি আমি। 2 নম্বরে আমাদের কাছে সন্নিবেশ সংখ্যা জানতে চাবে। সন্নিবেশ সংখ্যা। তারপর আমাদের জানতে চাবে সংকরায়ন। সংকরায়নটা আজকে আমি পড়াবো। সংকরায়ন। তারপর চুম্বকত্ব জানতে চাই। এক একটা বাংলায় লিখছে আবার ইংলিশ লিখে ফেলছি। আচ্ছা, এটা 4 নাম্বার। 4 নাম্বারে আমাদের কাছে জানতে চাই চুম্বকত্ব। তো চুম্বকত্ব নিয়েও তোমাদের আইডিয়া আমি দিয়ে দিছি। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক কোনটা কীভাবে বের করতে হয় এটা আমরা শিখে ফেলছি অলরেডি। তো ওই সেম থিওরি এখানে কাজে লাগাবো। তো এইটা তো তারপর আগে এখন দেখো, নাম তো আমরা শিখে ফেলছি, চুম্বকত্ব শিখে ফেলছি, সন্নিবেশ সংখ্যা খুবই ইজি জিনিস। এটা যখন এক্সাম্পল দেখাবো তখন এমনিতেই বুঝে যাবে। তো সমস্যা কোনটা নিয়ে? সমস্যা সংকরায়ন নিয়ে। সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এটা নিয়ে একটু প্রথমে আমি আলোচনা করে দিই। এরপর আমি বলে রাখি যে এরপর যখন আমরা সমযোজী যৌগের সংকরায়ন পড়বো তখন আরও ইন ডিটেলসে সংকরায়ন পড়বো। তো আজকে একটা সংকরায়নের ওভারভিউ দিব, যতটুকু জটিল যৌগের জন্য লাগে। বুঝতে পারছো? তো আমরা শুরু করি। আমরা হেডিং দিব সংকরায়ন। তো সংকরায়নকে ইংলিশে কি বলা হয় জানো? সংকরায়নকে ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। সংকরায়নকে ইংলিশে হাইব্রিডাইজেশন বলে। সংকরায়ন মানে কি? শঙ্কর শব্দটা শুনছো না? শঙ্কর ধাতু, শঙ্কর, এরকম শঙ্কর শব্দটা শুনছো মানে কি? অনেকগুলো মিক্স হয়ে একটা নতুন জিনিস ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হয় শঙ্কর করা বা সংকরায়ন। তো এখানে কি মিক্স হবে? এখানে অরবিটাল মিক্স হবে। তো আমরা বলতে পারি যে অরবিটাল মিক্স হবে। এখন অরবিটাল কেন মিক্স হবে এটা কোশ্চেন আপাতত তোমরা চিন্তা করতে থাকো। অরবিটাল কেন মিক্স হইতে হবে, এটার অ্যান্সার আমি যখন সমযোজী যৌগ পড়াবো তখন দিয়ে দিব। তার আগ পর্যন্ত তোমরা চিন্তা করতে থাকো এবং কমেন্টে জানাইতে পারো যে কেন এটা হইল, যে অরবিটাল মিক্স হওয়ার প্রয়োজন কি। তো এখানে মনে করো এটা আমি ইন ডিটেলস এখানে পড়াচ্ছি না, কারণ জটিল যৌগে অত ডিটেলস লাগবে না। তো বুঝতে পারছো, যখন সমযোজী যৌগ পড়াবো তখন ডিটেলসে কেন মিক্স হয়, কীভাবে মিক্স হয় সব পড়াই দেবো। তো যদি আমাদের একটা এস আর একটা পি মিক্স হয় তাহলে আমাদের সংকরায়ন হয় এসপি। তারপর মনে করো যদি কি হয় যে একটা এস দুইটা পি, একটা পি এক্স মনে করো আর একটা মনে করো পি ওয়াই, তাহলে সেই সংকরায়নটা হয় দেখো এস পি দুইটা, এই জন্যে এটাকে বলা হয় এস পি উপরে 2 দেওয়া হয়। বুঝতে পারছো? একটা এস দুইটা পি যদি থাকে তাহলে sp2। তারপর দেখো একটা এস আর 3টা পি যদি থাকে
তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে sp3। তারপর মনে করো একটা s, তিনটা p আর হচ্ছে একটা d, এরকম যদি থাকে, তোমরা গেস করো তো এটা কি হতে পারে। এটা গেস করো, ক্লাসটা পজ করে গেস করবা। যেহেতু রেকর্ডেড ক্লাস, এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু রেকর্ডেড ক্লাস আমি তোমাদের ফিডব্যাক সরাসরি নিতে পারতেছি না, তো অনেকে অনেক কিছু নাও বুঝতে পারো। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্টে জানাবা, আমি হচ্ছে শর্ট ভিডিও দিয়ে ওটা ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। তো দেখো এস তিনটা পি ডি, তাহলে কি হবে, হইতে পারে sp3d অথবা হইতে পারে dsp3। বুঝতে পারছো? এটা হচ্ছে জটিল যৌগের জন্য হতে পারে, এগুলো সমযোজী যৌগেও লাগবে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। মানে দেখো আমি কিন্তু বুঝায় মুখস্থ করাচ্ছি তোমাদের, এমনিতে ডিরেক্ট বলে দিচ্ছি না যে এটা হলে এটা হয়। তুমি দেখো এখানে এস তিনটা পি ডি আছে, এস তিনটা পি ডি আছে, তো এই জন্য আমরা বলতেছি কি sp3d বা dsp3। তো কখন এটা হয় কখন ওটা হয় সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। তারপর মনে করো এস তিনটা পি, আচ্ছা জায়গা শর্ট হয়ে গেল, কোন কালারে লিখতেছিলাম, সায়ানে। একটা এস তিনটা পি আর যদি দুইটা ডি মেলে, তাহলে আমরা কি বলি বলো তো, sp3d2, অথবা আমরা কি বলতে পারি, d2sp3, তাই না? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তারপর আরেকটা লাস্ট, যে এস তিনটা পি আর যদি তিনটা ডি থাকে, তাহলে সেটা সংকরায়ন হবে কি sp3d3 অথবা d3sp3। বুঝতে পারছো? তো এগুলো আমাদের একদম মানে বুঝে মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে টিটিএম, টানা মুখস্থ করতে হবে, একদম বুঝে মুখস্থ করবা, মানে মাথায় যেন প্রেশার না পড়ে, এমনভাবে মুখস্থ করবা, বুঝে আমি বুঝাই দিছি, বুঝে মুখস্থ করবা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এই সংকরায়নগুলোর আকৃতি জানতে হবে এবং বন্ধন কোণ জানতে হয় সমযোজীর ক্ষেত্রে, তো সেটা আমরা পরে যখন সমযোজী পড়বো তখন জানবো। তো এখন আমাদের এই ইয়ার জন্য, মানে সংকরায়নের জন্য তোমাদের আকৃতিগুলো জানতে হবে। তো একটা আমি লিস্ট করে দেই তোমাদের। তো লিস্ট করার আগে আমাদের হচ্ছে সন্নিবেশ সংখ্যার জিনিসটার সাথে পরিচিত হইতে হবে। মনে করো আমি হেডিং দিই, এখানে ছোট্ট করে বুঝাই দিচ্ছি। সন্নিবেশ সংখ্যা, জটিল যৌগের হাইব্রিডাইজেশন বের করা খুবই ইজি। সন্নিবেশ সংখ্যা মানে হচ্ছে যতটি লিগ্যান্ড তত সন্নিবেশ সংখ্যা। বুঝতে পারছো? যতটা লিগ্যান্ড থাকবে ততটাই সন্নিবেশ সংখ্যা হবে। বুঝতে পারছো? তো এক্সাম্পল যদি দেই, মনে করো আমি K4 এফিসিয়েন্সের কথা বলতেছি, K4 FeCN6। তো K4 FeCN6 এর সাথে দেখো তো এখানে কয়টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড আছে না? তার মানে সন্নিবেশ সংখ্যাকে শ দিয়ে লিখতেছি, এখানে শ কত হবে বলো তো, 6। তারপর যদি আমি বলি AgNH3 2 মনে করো OH, তো এখানে দেখো তো সন্নিবেশ সংখ্যা কত হবে? এখানে হচ্ছে তোমার কি আছে, এখানে হচ্ছে কি NH3 কয়টা আছে, NH3 লিগ্যান্ড না, NH3 আছে কয়টা, 2টা, তাহলে শ হবে 2। তো সন্নিবেশ সংখ্যা আমরা বের করা শিখলাম। তো আমাদের কয়টা জিনিস লাগে, প্রথমে নাম লাগে, নাম আমি পড়াই দিছি, সন্নিবেশ সংখ্যা বের করা শিখাই দিলাম। এখন আমরা সংকরায়ন কিভাবে বের করতে হয় এটা শিখবো, তার চৌম্বকত্ব তো আগে পড়াই দিছি। তো সংকরায়ন কিভাবে বের করতে হয় সেটাতে আসি আমরা। তো নতুন স্লাইডে একটা লিস্ট করে দেই। তো এখানে হচ্ছে আমি, আচ্ছা এটা না করি, এখানে আমি লিখলাম সন্নিবেশ সংখ্যা, আর এখানে লিখলাম হচ্ছে সংকরায়ন।
আর এখানে লিখলাম হচ্ছে আকৃতি। বুঝতে পারছো? তো সন্নিবেশ সংখ্যা যদি প্রথমে কি হয় 2 হয় তাহলে কি হবে বলো তো, এস আর পি। দেখো একটা এস একটা পি মিলে 2, বুঝতে পারছো? আকৃতি তখন হবে লিনিয়ার, সরলরৈখিক। কেন হবে সেটা আমি যখন তোমার ইয়াতে পড়াবো, যখন হচ্ছে তোমার ওই সমযোজী যৌগ পড়াবো তখন ইন ডিটেলসে ক্লিয়ার করব। তো আপাতত একটু মুখস্থ রাখো বা বুঝে বুঝে মুখস্থ রাখার ট্রাই করো। তো এসপি হলে আকার হয় হচ্ছে সরলরৈখিক, বা হচ্ছে লিনিয়ার। বুঝতে পারছো? তারপর হচ্ছে যদি সন্নিবেশ সংখ্যা 3 হয়, এগুলো এইভাবে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি 3 হয় তাহলে কি হবে বলো তো, sp2 হবে। sp2 হইলে আকার কি হয়? sp2 হইলে আকার হয় সমতলীয় ত্রিভুজ আকার। যদি কেউ ইংলিশটা মুখস্থ রাখতে চাও, এটার ইংলিশ হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল। বুঝতে পারছো? তারপর যদি হয় সন্নিবেশ সংখ্যা 4 তাহলে যেটা হবে সেটা হবে হচ্ছে sp3। sp3 হলে আকার হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয়র ইংলিশ হচ্ছে টেট্রাহেড্রাল। বুঝতে পারছো? তারপর যদি হয় 5, সন্নিবেশ সংখ্যা যদি কখনো 5 হয় তখন হচ্ছে এখানে আরেকটা কথা আছে, সন্নিবেশ সংখ্যা যদি 4 হয় জটিল যৌগের ক্ষেত্রে আরো 2টা জিনিস হইতে পারে। কি 2টা জিনিস হইতে পারে এটা আমরা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। sp2d হইতে পারে অথবা dsp2 হইতে পারে। তো এই sp3 হলে চতুস্তলকীয় হয়, কিন্তু dsp2 বা sp2d যদি হয় তখন হচ্ছে তোমার শেপটা হয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। আসলে রেকর্ডেড ক্লাস নিচ্ছি তো সেইভাবে আসলে ইন্টারাকশন সম্ভব না তোমাদের সাথে। তোমরা যে কোনো প্রবলেম ফেস করলে ফিল ফ্রি টু নক মি, বা কমেন্ট করতে পারো, কেমসিফু গ্রুপে পোস্ট দিতে পারো, আমি সবার রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো 4 পর্যন্ত আমরা শেষ করছি। তারপর দেখো 5 যদি হয়, সন্নিবেশ সংখ্যা যদি 5 হয় তাহলে তোমার কি বলে সংকরায়ন হবে sp3d2 অথবা d2sp3। দেখো 1 3 4 2 6, হ্যাঁ ভুল লিখে ফেলছি, sp3d বা dsp3। দেখো 1 2 1 আর 3 4 আর 1 5, এখানে দেখো 1 2 আর 3 5। তো এটার হলে শেপ হয় হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামাইডাল। মানে হচ্ছে ট্রাইগোনাল, ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। যদি কেউ বাংলা লিখতে পারো, সমস্যা নেই। আর তোমাদের জন্য সাজেশন থাকবে যে যখন বোর্ড এক্সাম দিও, বোর্ড এক্সামে বাংলাগুলো লিখবা, ইংলিশ লিখিও না। আমি এখানে যদিও ইংলিশ লিখতেছি, তোমরা ইংলিশ লিখিও না, যখন বোর্ডের খাতায় লিখবা তখন বাংলা লিখবা। আচ্ছা 5 গেল, এবার হচ্ছে 6 যদি হয় তাহলে sp3d2 হইতে পারে অথবা d2sp3 হবে। কখন কোনটা হবে সেটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। d2sp3 হইতে পারে। তো দেখো d2sp3 হলে কি হবে, এটাকে অক্টাহেড্রাল শেপ বলা হয়, অক্টাহেড্রাল। এই শেপগুলা কেন হয় সেটার অ্যান্সার তোমরা সমযোজী যৌগের ক্ষেত্রে পেয়ে যাবা। এটার বাংলা হচ্ছে কি বলে এটাকে, অষ্টতলকীয়। বুঝতে পারছো? আর যদি লাস্ট আমাদের 7 হয় তখন কি হবে বলো তো, sp3d3 অথবা d3sp3।
তো এটার ক্ষেত্রে হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামাইডাল হয়, পেন্টাগোনাল বাইপিরামাইডাল। তো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে মনে রাখবা। দেখো যখন 2 হয়েছে তখন শুধু এসপি কে যোগ করলে 2ই হয়, তারপর sp2 1 2 3, sp3 4, এখানেও দেখবা হিসাব করে দেখবা 4 হয়, এখানে দেখবা 5 হয়, এখানে দেখবা 6 হয়, এখানে দেখবা 7 হয়। তার সাথে এগুলা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে ফেললে কি হবে, যখন আমি সমযোজী যৌগের সংকরায়ন পড়বো তখন দেখবা যে ওখানে আর এফোর্ট দেওয়া লাগতেছে না। বুঝতে পারছো? তো হচ্ছে আমরা এখন গঠনে চলে যাব, এই যে সংকরায়নের গঠন, কিভাবে একটা সংকর যৌগ আসলে তৈরি হয় সেগুলোর গঠন দেখব। তারপর হচ্ছে ওই যে 4টা জিনিস, নাম, সন্নিবেশ সংখ্যা, হ্যান হবে যাবে। তো নামটা আমি দেখাবো না, নামটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা প্রত্যেকটা নাম লিখবা, লিখে জমা দিবা। মানে আমি আজকে অনেকগুলো এক্সাম্পল করাবো যাতে কোনো প্রবলেম কারো না থাকে। তো আজকে আমরা পড়বো হচ্ছে জটিল যৌগের গঠন। আজকের জটিল যৌগ শেষ হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা K4FeCN6 এর গঠন নিয়ে আলোচনা করি। আমাদের খুবই কমন একটা জটিল যৌগ। তো দেখো K4টা গতদিন আমি বলছিলাম, K4টা কি হয়, K4টা হচ্ছে তোমার মানে ইয়া হিসেবে কাজ করে, আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তো আমাদের জটিল যৌগ কোনটা, জটিল যৌগ হচ্ছে এইটা। তো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা কিভাবে লিখবা সেটা আমি বলে দিই। অ্যাট ফার্স্ট জটিল যৌগের সংজ্ঞা দিবা, জটিল যৌগ কিভাবে গঠিত হয় তা বলবা, যে অবস্থান্তর মৌল প্লাস লিগ্যান্ড মিলে জটিল যৌগ তৈরি হয়। এখানে দেখো জটিল যৌগ কে কে আছে, মানে জটিল যৌগের মধ্যে অবস্থান্তর মৌল হচ্ছে, দেখো এই যে ফেরাম হচ্ছে অবস্থান্তর মৌল, আর লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। তো এগুলো বলে দিলাম। বলে দেওয়ার পর আমরা হচ্ছে কি করব, এখানে ফেরামের জারণ মান বের করব। তো দেখো জারণ মান বের করা কিন্তু কালকে আমি শিখাইছি, তারপরেও যদি কারো প্রবলেম থাকে আমাকে জানাইতে পারো। তো জারণ মান এখানে তোমার হচ্ছে ফেরাম 2+ আসবে। কিভাবে আসে দেখো, এটা যদি +4 হয়, এটা হচ্ছে তাহলে -4 হইতে হবে, আর এটা -6, তো এখানে +2 হইতে হবে। তো এটা শর্টকাটে বলে দিলাম, যদি কারো বুঝতে সমস্যা হয় গত ক্লাসটা দেখিও। আর এগুলো 9 10-এ বের করা শিখছো তোমরা, তো ওই জন্য আমি ডিপলি পড়াইতেছি না। তারপরেও যদি কারো প্রবলেম হয় নক দিও। আচ্ছা, তো আমরা এখন কি করব, প্রথমে ফেরামের ইলেকট্রন বিন্যাস করব, যেহেতু আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফেরাম। তো ফেরামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো বলো তো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d6 2 2 4 6 10 12 18 20 26 বুঝছো? একটু রিমিটটা দাও তো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এখানে দেখো তো ফেরাম কি আছে, ফেরাম আকারে আছে নাকি ফেরাম 2+ আকারে আছে? ফেরাম 2+ আকারে আছে। তো আমাদের কি বের করতে হবে, ফেরাম 2+ বের করতে হবে। এটা অন্য কালার দিয়ে দেখি। তো ফেরাম 2+, কেমনে পাবো, এই দুইকে বাদ দিলেই পেয়ে যাচ্ছি। তো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এখন দেখো 3d6 আমরা পেয়ে গেছি। 3d6 হচ্ছে সব থেকে বাইরের শেল বা বাইরের শক্তি স্তর। তো এখন এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি, 3d6টাকে যদি একটু ইলাবোরেট করি তাহলে দেখো এরকম হয় 1 2 3 4। তাও গরম লাগতেছে। আচ্ছা দেখো 3d6-এ 6টা ইলেকট্রন আছে, কিভাবে প্রবেশ করবে, প্রথমে একটা একটা করে যাবে, 1 2 3 4 5, হুন্ডের নীতি অনুযায়ী একটা একটা করে গেল। তারপর 6 নম্বর ইলেকট্রনটা আবার এখানে চলে আসবে। এখন আমাদের দেখতে হবে যে কালকে সিএফটি থিওরি আমি পড়াইছি, সে ক্রিস্টাল ফিল্ড থিওরি আমি পড়াইছি তোমাদের। তো সিএফটি থিওরি কি বলে, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ওরা কি করে, ইলেকট্রনকে কম্প্রেস করে জোড়া বানায় দেয়। কারণ কি বলছিলাম, কারণ হচ্ছে ডি অরবিটালের যে ওই যে 3টা আর 2টা এই ভাগে ভাগ হয়ে যায়, তখন ইলেকট্রনগুলো বাধ্য হয়ে নিচে নেমে আসে। তো এখানে দেখো যে
যে সিঙ্গেল ইলেকট্রনগুলো আছে এই সিঙ্গেল ইলেকট্রনগুলো কি হবে, বাধ্য হবে তোমার হচ্ছে কম্প্রেস হয়ে যাইতে। কম্প্রেস মানে হচ্ছে জোড়া বাঁধে যাইতে। তো জোড়া বাঁধে যদি যায় তাহলে আমি এগুলা মুছে দিয়ে দেখাই। তো এখানে যে 4টা ইলেকট্রন ছিল না, 4টা ইলেকট্রন তখন কি হবে, জোড়া বেঁধে এরকম হয়ে যাবে, এখানে 2টা এখানে 2টা। তো এই যে 2টা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো এখানে ডি অরবিটাল, এটা হচ্ছে আমাদের 3D অরবিটাল। 3D অরবিটালে 2টা ফাঁকা জায়গা তৈরি হলো। কিন্তু দেখো তো এখানে হচ্ছে সায়ানাইড ইলেকট্রন দিবে, সায়ানাইড হচ্ছে ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। কিন্তু কথা হচ্ছে এখানে ঘর আছে 2টা, সায়ানাইড আছে 6টা। তো সমস্যা না। তো এই সমস্যার সমাধান করার জন্য যেহেতু 3D অরবিটাল আছে এবং 4s অরবিটাল আছে আমরা জানি, তো 4sটা তো ফাঁকা পড়ে আছে, তাই না? তো ওই জন্যে এখানে 4s চলে আসবে সাপোর্ট দেওয়ার জন্য। 4s চলে আসলো, তার সাথে তাও দেখো হচ্ছে না, আমাদের 3টা ঘর হয়ে গেছে তারপরে হচ্ছে না, আমাদের ঘর দরকার হচ্ছে 6টা। তো তার জন্য 4pও চলে আসবে। 4 এটা হচ্ছে 4p 1 2। তো এখন দেখো সায়ানাইড কি করবে, সায়ানাইড হচ্ছে 6টা সায়ানাইড, এখানে এক জোড়া ইলেকট্রন দিবে, 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 এখানে এক জোড়া ইলেকট্রন দিবে। তো দেখো তো কয়টা ইলেকট্রন দেওয়া হলো, 1 2 3 4 5 6, 6 জোড়া ইলেকট্রন 6টা সায়ানাইড দিয়ে দিবে। তার মানে এখানে একটা সায়ানাইড যুক্ত হয়েছে, 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 এখানে একটা আর এখানে একটা। এখন দেখো তো এখানে ডি কয়টা, ডি নিচে 2টা, তার মানে D2, এখানে S আর এখানে পি কয়টা বলো তো, 1 2 3, তার মানে 3টা। তাহলে সংকরায়ন কি হবে বলো তো, আমরা কি পেলাম, সংকরায়ন পেলাম হচ্ছে D2sp3। বুঝতে পারলা সংকরায়ন কিভাবে বের করতে হয়? তো এখন আমরা কি করব, সংকরায়ন কিন্তু ডিরেক্টলি বলা যায়, দেখো 6 আছে, এখন 6 হলে sp3d2 হইতে পারে অথবা d2sp3 হইতে পারে। তো আমি বলে দেই, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, আমরা তো সন্নিবেশ সংখ্যা দিয়ে বের করতে পারি, তাহলে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে, ডি আগে আসবে। এখন মনে করো এখানে একটা উইক ফিল্ড লিগ্যান্ড ছিল, ধরে নাও যে উইক ফিল্ড লিগ্যান্ড আছে, তখন কি হবে, এই ইলেকট্রনকে সে কম্প্রেস করতে পারবে না, ফলে সামনের ডিতে সে জায়গা বের করতে পারবে না, তখন বাধ্য হয়ে 4d কে আসতে হবে, এখানে 4d কে আসতে হবে, তখন হবে কি sp3d2। বুঝতে পারছো, এরকম হবে। তো আমরা বুঝেই গেলাম যে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডি আগে চলে আসবে, তখন আমাদের এত কিছু করে বের করা লাগবে না, আমাদের জাস্ট সন্নিবেশ সংখ্যা বের করলেই হয়ে যাবে। তো 4টা জিনিস আমরা, এই স্লাইডটা একটু ছোট করে নিই আমি। আচ্ছা দেখো, সন্নিবেশ সংখ্যা জিজ্ঞাসা করে আমাদের, তো সন্নিবেশ সংখ্যা যেহেতু সায়ানাইড আছে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত, 6। তারপর আমাদের কি জিজ্ঞাসা করে, সংকরায়ন, নামকরণটা তোমরা করবা, নাম বলেই দিছি, এটা অনেকবার বলা হয়েছে। সংকরায়ন আমরা কি পাইলাম, সন্নিবেশ সংখ্যা দেখেও বোঝা যায় সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড, তার মানে কি বলো তো, তার মানে হচ্ছে D2sp3। তারপর হচ্ছে চুম্বকত্ব, তো এখানে দেখো তো কোনো বিজোড় ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন নাই। প্যারাম্যাগনেটিকের জন্য কি হইতে হয় বলো তো, প্যারাম্যাগনেটিকের জন্য অ্যাটলিস্ট একটা বিজোড় ইলেকট্রন থাকতে হয়, বিজোড় ইলেকট্রন না থাকলে কি হয়, ডায়াম্যাগনেটিক। তাহলে এটা কি হবে বলো তো, ডায়াম্যাগনেটিক। এটা কিন্তু অনেক ডিটেলসে বুঝাইলাম, পরেরগুলা কিন্তু
এত ডিটেলসে বোঝাবো না। তো এটা শেপ কেমন হবে? শেপ হবে অক্টাহেড্রাল। শেপগুলো আমি সবগুলোই দেখা দিচ্ছি একটু পর। তো এটার অক্টাহেড্রাল শেপ হয় হচ্ছে এরকম, যে ফেরাম থাকে, আগে শেপটা আঁকাই নেই। তো এরকম 6টা সায়ানাইড, আচ্ছা চার্জগুলো একেবারে তো এই যে এটা হচ্ছে আমাদের শেপ, অক্টাহেড্রাল শেপ। তো শেপগুলো আমি একটু তোমাদের আঁকায় দিই। প্রথমে লিনিয়ার শেপ তো বুঝতেছো, সরলরৈখিক, এটা হচ্ছে এসপি জন্য। তারপর যদি sp2 হয় ত্রিভুজাকার শেপ হয়, মনে করো এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এইরকম একটা ইয়া হয়, এখানে এটা যদি টেনে দাও একটা ত্রিভুজ পাওয়া যায়, তো এটা হচ্ছে sp2। তারপর যদি sp3 আসি, sp3 হচ্ছে টেট্রাহেড্রাল, এগুলো আমি বিস্তারিত সমযোজিতে পড়াবো। এরকম একটা, এরকম তিনটা দিয়ে ছোট একটা, এটা হচ্ছে sp3। তারপর হচ্ছে তোমার sp3d বা dsp3 যেটাই বলো, তো এটা শেপ হচ্ছে এরকম, কেন্দ্রীয় পরমাণু এখানে থাকে, উপরে দুইটা যাবে আর এখানে এই যে ত্রিভুজের মতো হবে। দেখো এটা শেপের নাম কি বলছিলাম বলো তো? শেপের নাম এগুলা হচ্ছে ইন ডিটেলস এখানে না বলি, এগুলা জাস্ট মনে রাখো, ইন ডিটেলস আমরা হচ্ছে যখন সমযোজী যৌগ পড়বো তখন, আচ্ছা এখানেই পড়াই দিই। তো এটা দেখতে ত্রিভুজের মতো, আর এইটাকে যদি 3Dতে চিন্তা করো, এটা হচ্ছে একটা তল, মানে হচ্ছে এই যে এইরকম, এই তিনটা দেখতেছো না, এটা আসলে পিছনের দিকে আছে, ওই জন্য ছোট করে আঁকাইছি। এইরকম, এই যে এইরকম বসায় রাখা যায় 3D স্পেসে। তো এইরকম এখানে একটা তল পাওয়া যায়, এখানে একটা তল পাওয়া যায়, নিচে একটা তল পাওয়া যায়, আর উপরে একটা তল পাওয়া যায়। এই 4টা তল পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় চতুস্থলকীয়। বুঝতে পারছো? আর এইটাকে দেখো, এখানে একটা ত্রিভুজ পাওয়া যায়, এই যে এটা যদি আমি টেনে দেই তাহলে একটা ত্রিভুজ পাবা। আর এটা কিন্তু মানে 3Dতে আছে অনেক, এই যে এইটা আসলে এই দিকে বাইর হয়ে আছে, তো এখানে একটা ত্রিভুজ, আর এইটা হচ্ছে এই যে এইরকম কলমটার মতো বের হয়ে আছে। তো এইটা যদি এরকম উপরে টেনে দাও, আমি ছোট্ট করে দেখাই, এখানে হচ্ছে একটা ত্রিভুজ, আর এই যে এইরকম, তো এখানে দেখো একটা ত্রিভুজ পাইলাম, আর উপরে একটা পিরামিড পাইছি, নিচে একটা পিরামিড পাইছি, তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল। তো এটা কখন হবে? sp3d অথবা dsp3। তারপর যদি আমরা আসি sp3d2 জন্য অক্টাহেড্রাল, তো কেন্দ্রীয় পরমাণু এখানে থাকবে, এখানে হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো এখানেও দেখো এই যে এখানে একটা বর্গক্ষেত্র পাবা, উপরে দিলে হচ্ছে একটা ত্রিভুজ, এখানে সরি পিরামিড, নিচে দিলে আরেকটা পিরামিড, এই জন্য এটার নাম হচ্ছে অক্টাহেড্রাল শেপ। শেপের নাম তো লিখতেছি না আমি, সন্নিবেশ সংখ্যা লিখতেছি। কোন কালার ইউজ করতেছিলাম? এটা। তো এটা হচ্ছে sp3d2 অথবা d2sp3। বুঝতে পারছো? তারপর লাস্টলি আমাদের হচ্ছে sp3d3। তো sp3d3 হয় এইরকম, কেন্দ্রীয় পরমাণু এখানে থাকে, এটা হচ্ছে sp3d3। sp3d3 আমি জটিল যৌগ এ পর্যন্ত দেখি নাই, হইতে পারে কিনা আমি জানি না, তো যদি হয় তাহলে এরকম হবে, বা d3sp3 হওয়া পসিবল কিনা, সম্ভাবনা নাই মনে হয়। তো এই শেপগুলো হচ্ছে ttm, কারণ কি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড শেপ। তোমাদের হচ্ছে বুয়েটের কোশ্চেনে অনেক উল্টাপাল্টা জিনিস জিজ্ঞাসা করবে, একটা উল্টাপাল্টা যৌগ দিয়ে বলবে যে এটার আকৃতি কি। তো আকৃতি আঁকানোর জন্য আমাদের এই স্ট্যান্ডার্ড শেপগুলো আগে জানতে হবে, স্ট্যান্ডার্ড শেপগুলো কিভাবে আসে সেটা জানতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, আকৃতিগুলো আঁকতে পারবো। বুঝতে পারছো? তো এই জন্য এই শেপগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো আমি সামনে আগাই, K4 FeCN6 দেখাই ফেলছি, এবার দেখাবো হচ্ছে আজকে এক্সাম্পলই করবো, K3 FeCN6 দেখি।
তারপর হচ্ছে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে K3 Fe CN6। তো এখানে দেখো, এবার কিন্তু আর অত ডিটেলসে পড়াবো না, জাস্ট দেখো সন্নিবেশ সংখ্যা কত। সন্নিবেশ সংখ্যা হচ্ছে, যেহেতু সায়ানাইড 6টা আছে তার মানে 6। তারপর হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন কি হবে, সন্নিবেশ সংখ্যা 6 দেখে আমরা বুঝছি হয় D2sp3 হবে, না হলে sp3d2 হবে। এখন কোনটা হবে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে লিগ্যান্ড কি আছে। সায়ানাইড আছে, তো সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে কি, কম্প্রেস করবে, কম্প্রেস করলে কি হবে, ডি আগে আসবে, তাই না? তাহলে কি হবে, সংকরণ হবে হচ্ছে D2, নিচে না উপরে লিখতে হবে, D2sp3। তো এটা কেমনে হয় একটু আমরা একটা গ্ল্যান্স দেখে নিই। তো এখানে দেখো K3, তার মানে 3 প্লাস, তাহলে 3 মাইনাস হবে। তো এটাকে ফেরাম 3 প্লাস হইতে হবে, এটা তোমরা হিসাব করে দেখো, এটাই হবে। তো ফেরাম 3, প্রথমে ফেরামের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d হচ্ছে 6। তাহলে ফেরাম এখানে কত আছে দেখো তো, ফেরাম 3 প্লাস আছে, তাহলে আমাদের ফেরাম 3 প্লাসে যাইতে হবে। তো ফেরাম 3 প্লাসে গেলে 1s2 2s2 2p6 3s2 3p6, দেখো 3টা ইলেকট্রন যাবে, এখান থেকে 2টা যাবে, এখান থেকে একটা যাবে, তাহলে কয়টা থাকতেছে, 3d 5 থাকতেছে। তো এটাকে যদি আমি ভাঙি তাহলে 1 2 3 4, তো 5টা ইলেকট্রন একটা একটা করে যাবে, 1 2 3 4 5। কিন্তু এখানে কি আছে বলো তো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে কি করবে, ইলেকট্রনগুলোকে কম্প্রেস করে জোড়া বানায় দিবে। তো এখানে কি হবে, জোড়া হয়ে যাবে। তো 5টা ইলেকট্রন 1 2 3 4 5। তো আমাদের সায়ানাইড 6টা লাগবে, তো 6টার জন্য ঘর বানাই। তো এখানে এটা হচ্ছে 3d, তাহলে এখানে 4s আসবে, আর কি আসবে 1 2 3 4p আসবে। তো এখানে কি হবে, সায়ানাইড 6টা সায়ানাইড এখানে যুক্ত হবে, 1 2 3 4 5 6। তো কি হলো, 3d, d হচ্ছে 2টা, s হচ্ছে 1টা, p হচ্ছে 3টা, তাহলে সংকরণ হচ্ছে D2sp3। তো এখানে সংকরণ D2sp3 পেলাম। তারপর হচ্ছে আমাদের আকৃতি, D2sp3 হলে আকৃতি হয় হচ্ছে অষ্টতলকীয়, অক্টাহেড্রাল। সামনেরটাতে মনে হয় আকৃতিটা দেখাই নাই, এটার ক্ষেত্রেও আকৃতি হবে কি, যেহেতু D2sp3 তার মানে অক্টাহেড্রাল। বুঝতে পারছো? তো এখন লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে চুম্বকত্ব। দেখো তো এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে না, তো বিজোড় ইলেকট্রন থাকলে কি হয়, একটা যদি মিনিমাম বিজোড় ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হয়। তাহলে আমাদের চুম্বকত্ব হচ্ছে প্যারাম্যাগনেটিক। তো যদি কখনো গঠন জিজ্ঞাসা করে, আমি এইটাতে যেভাবে বুঝাইলাম সেইভাবে বোঝাই দিতে হবে। আর যদি অ্যাডমিশনে আসে তখন সরাসরি এগুলা জিজ্ঞাসা করবে যে সংকরায়ন কি, আকৃতি কি, চুম্বকত্ব কি, তখন এগুলা বের করা আমি তোমাদের শিখাই দিলাম, আশা করি পারবা। তো এরপর আমরা আরেকটা এক্সাম্পলে যাই, AgNH3 2OH। তো AgNH3 2OH, নাম তোমরা বের করবা। তো দেখো এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে, সন্নিবেশ সংখ্যা। যেহেতু NH3 2টা আছে তার মানে কি সন্নিবেশ সংখ্যা 2,
তারপর কি বের করতে হয়? সংকরায়ন। সংকরায়ন। তো সংকরায়ন যদি বের করি 2 হলে কি হবে? sp হবে না? তো sp হলে এখানে NH3 কি দুর্বল, মানে উইক ফিল্ড লিগ্যান্ড, তাই না? তো উইক ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে? ইলেকট্রনকে সে কম্প্রেস করতে পারবে না। আর এখানে তো ডি এর ব্যাপারই নাই, sp হলে সরাসরি তোমার আকৃতি হয় হচ্ছে, মানে sp তো হবে, আর কিছু তো হওয়ার সুযোগ নাই যদি তোমার সন্নিবেশ সংখ্যা 2 হয়। একটু দেখাই নিয়ে আসি। এই যে দেখো 2 হলে কি হয়? sp হয়। তো বুঝতে পারছো? তো এখানে কোনো নাই, আমাদের মানে চিন্তা করতে হয় শুধু এই তিনটার জন্য। আচ্ছা, আমরা সামনে আগাই। তো আকৃতি কি হবে? আকৃতি হবে সরল রৈখিক। বুঝতে পারছো? তারপর চুম্বকত্ব। এখানে সরল রৈখিক আকারটা হচ্ছে এরকম থাকে, এখানে একটা সিলভার, এখানে একটা NH3, এখানে আরেকটা NH3। বুঝতে পারছো? এরকম হয়। তো চুম্বকত্ব বের করার জন্য আমাদের সিলভারের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সিলভারের এটার চুম্বকত্ব আসবে না, কারণ সিলভারের তোমার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, তো এটার ইলেকট্রন বিন্যাস করতেই দিন চলে যাবে। তারপর ওখান থেকে তুমি চুম্বকত্ব বের করবা। আমার নিজেরই এক্সাক্ট মনে নেই আসলে চুম্বকত্ব মানে সিলভারের কত, পারমাণবিক সংখ্যা কত। তো ওই জন্য এটাতে চুম্বকত্ব লাগবে না। বুঝতে পারছো? তো চুম্বকত্ব কোনগুলাতে যাবে? চুম্বকত্ব ওই যে 21 থেকে 30 পর্যন্ত লিখে দিচ্ছি না, ওগুলার ক্ষেত্রে চুম্বকত্বটা যাবে। আচ্ছা, আমরা পরের সামনে যাই। তারপর আমরা দেখব হচ্ছে FeCO5। তো এটা হচ্ছে দেখো, প্রথমে যদি সন্নিবেশ সংখ্যা বের করি তাহলে কি আসবে বলো তো? 5 হবে। আর সংকরায়ন কি হবে? 5 হইলে দুইটা জিনিস হইতে পারে, sp3d2 sp3d হইতে পারে অথবা dsp3 হইতে পারে। কি হবে তা নির্ভর করবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড। যেখানে কার্বনিল আছে, আমি বলে দিছিলাম যে কার্বনিল হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি করবে? ডি কে সামনে নিয়ে আসবে, তাহলে সংকরায়ন হবে dsp3। বুঝতে পারছো? তো সংকরায়ন আমাদের হবে হচ্ছে dsp3। আর dsp3 হলে আকৃতি হবে হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামাইডাল। বুঝতে পারছো? আকৃতি হবে ট্রাইগোনাল বাই পিরামাইডাল। তারপর চুম্বকত্ব, এটা চুম্বকত্ব আমরা বের করব। তো তার জন্য আমাদের কি করতে হবে বলো তো? ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে বিজোড় ইলেকট্রন আছে কিনা। তো এখানে ফেরাম, দেখো ফেরাম আকারেই আছে, এখানে ফেরামের কোনো চার্জ নাই, কারণ এটা মানে একটা মৌলটার নিট চার্জ হচ্ছে 0, তাহলে ফেরাম ফেরাম আকারেই আছে। তো ফেরাম যদি ফেরাম আকারেই থাকে আর সেটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফেরাম আমি বোঝার সুবিধার্থে আর্গন দিয়ে ইলেকট্রন বিন্যাস করতেছি, Ar3d6 4s2। তো দেখো 3d যদি আঁকাই 1 2 3 4, 1 2 3 4 5 6, 3d তে 6টা ইলেকট্রন গেল, 4s এ 2টা ইলেকট্রন, 1 2। তো দেখো কার্বনিল হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো কি করবে? সব ইলেকট্রনকে এমন ঠেলা দিবে যে সবগুলো কম্প্রেস হয়ে যাবে। কিভাবে কম্প্রেস হয়ে যাবে? এইটা আর এইটা মিলে এখানে চলে আসবে, আবার এইটা আর এইটা মিলে এখানে চলে আসবে, আর এইটা হচ্ছে এখানে চলে আসবে। তো কি হয় দেখো, এখানে আসলো, এখানে আসলো, আর এখানে আসলো, আর এই ঘরটাও খালি হয়ে গেল, তাই না? তো এখন কি আছে আমাদের? কার্বনিল আছে। তো কার্বনিল কয়টা আছে? 5টা আছে, আমাদের ঘর আছে 2টা, তাহলে আরও 3টা ঘর লাগবে। তো 3টা ঘর তোমার
পি দিবে, 3টা পি আসে, 3টা ঘর দিবে, 1 2 3। কোন কালার দিয়ে লিখতেছিলাম? ইয়েলো। আচ্ছা, এখানে একটা কার্বনিল আসবে, এখানে একটা কার্বনিল আসবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখন যদি আমরা দেখি DsP3, বুঝতে পারছো? এখন দেখো এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে চুম্বকত্ব হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো এটাও গেল ডায়াম্যাগনেটিক। তারপরের এক্সাম্পল, আর কয়টা এক্সাম্পল করাবো? আরও 3টা এক্সাম্পল করাবো আমি। এবার যেটা করাবো এটা খুবই ইম্পর্টেন্ট, একটু বেশি মনোযোগ দাও। এবারের এক্সাম্পলটা হচ্ছে CuNH3 4 2-। তো দেখো এখানে কপার আছে, তো যেহেতু 2- আছে তাহলে এটা হচ্ছে 0, কারণ এটা মুক্তমূলক। তাহলে কপারকে অবশ্যই কি হইতে হবে? ব্যালেন্স করার জন্য 2+ হইতে হবে, তাই না? তো কপারকে 2+ হইতে হবে। এখন সন্নিবেশ সংখ্যা এখানে হচ্ছে 4। তো একটা জিনিস খেয়াল করো, সন্নিবেশ সংখ্যা 4 হলে নর্মালি তোমার হচ্ছে sp3 হয়। আমি যদি আসি, দেখো sp3 হয়, কিন্তু আরও 2টা হইতে পারে, sp2d হইতে পারে, dsp2 হইতে পারে। তো নর্মাল কেস যেটা হয় সেটা হচ্ছে sp3 হয়। তো sp3 যদি হয়, তো দেখো অনেক দূর চলে গেছি। তো সংকরায়ন 4 হয়েছে, তার মানে কি সন্নিবেশ সংখ্যা 4 হয়েছে, সংকরায়ন কি হওয়া উচিত? sp3 হওয়া উচিত। আর sp3 যদি হয় তাহলে আকার কি হওয়া উচিত? দেখো আমি যদি এতে যাই, আকার হওয়া উচিত চতুস্থলকীয়। আকার কি হবে? চতুস্তলকীয়। কিন্তু যখন এক্সপেরিমেন্ট করে দেখা গেল এর আকার চতুস্থলকীয় হয় না। এর আকার কি হয়? এর আকার দেখা গেল যে সমতলীয় বর্গাকার। তো দেখো, তো চতুস্থলকীয় আকার না মানে sp3ও হবে না, বুঝতে পারছো? তাহলে সমতলীয় বর্গাকার কখন হইতে পারে? ওই জায়গাটা আমি বারবার স্লাইডে না যাই, তো ওখানে দেখিও যে সমতলীয় বর্গাকার হইতে গেলে 2টা জিনিস হইতে পারে, একটা হইতে পারে dsp2 অথবা sp2d। এখন কোনটা হবে? এটা আসলে অনেকটা ট্রায়াল অ্যান্ড এররের মতো। উইলিয়াম হিগিন্স এটার ব্যাখ্যা দিয়েছিলেন। তো যদি আমরা দেখি এখানে কপারের 2+, তার মানে কপারের ইলেকট্রন বিন্যাস করে কপার 2+ বের করি আমরা। দেখো কপার আর্গন 18টা দিয়ে দিলাম, 3d 4s2, আর 3d হচ্ছে কত? 29। তাহলে এটা কি হয়ে যায়? 3d কি হয়ে যায়? 3d 10 হয়ে যাবে, 4s1 হয়ে যাবে, তাই না? তাহলে ইলেকট্রন কয়টা হলো? 18, 19 আর 10 29। ঠিক আছে, তারপর আমাদের কি বের করতে হবে? কপার 2+। কপার 2+-এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে দেখো কি পাওয়া যায়। 2টা ইলেকট্রনকে বাদ দিতে হবে, এখান থেকে একটা বাদ যাবে, এখান থেকে একটা বাদ যাবে, তাই না? তাহলে কি হবে? আর্গন 3d 9। এখন 3d 9-কে যদি ইলাবোরেট করি, দেখো এখানে NH3 কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড। আমি বলছিলাম NH3 শুধু কোবাল্টের সাথে তোমার স্ট্রং হিসেবে কাজ করে, তো NH3 হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তো 9টা ইলেকট্রন আছে, 9টা ইলেকট্রন হচ্ছে এখানে একটা 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 2টা 3টা 4টা 9টা হয়ে গেছে। তারপর
4s নাই, কিন্তু দেখো আমাদের কি হইতে পারে, DsP2 হইতে পারে অথবা sp2d হইতে পারে। তো আমরা 4sটা আঁকাই নিলাম, 4s আঁকাই নিলাম, 4pও আঁকাই নিলাম। এখন দেখো যদি DsP2 হয় তখন এই ইলেকট্রনটাকে এখানে যাইতে হবে, কারণ কি ডি একটা সামনে আছে, তার মানে এই ডিটাকে আমার লাগবে। তারপর এই এস আছে, তার মানে এই এসটাকে আমার লাগবে। তারপর পি দুইটা লাগবে, পি এখানে হচ্ছে একটা লাগবে, এখানে একটা লাগবে। তাহলে এই ইলেকট্রনটাকে, এই যে এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে এই জায়গায় আসতে হবে। তো উইলিয়াম হিগিন্স বলছেন যে এইটা আসলে পসিবল না, একটা ইলেকট্রন মানে ইলেকট্রনরা সবসময় নিম্ন শক্তি স্তরে থাকতে চায়। তুমি চিন্তা করতেছো যে 3D থেকে 4P এর একদম 4P জেডে চলে যাবে, তো এটা কখনোই পসিবল না আসলে, মানে অত এনার্জি সে পাবে না, আর ও নিজেও চাবে না যে অত দূর যায়। তো বুঝতে পারছো, ওই জন্যে কি হয় যে এইটা হয় না, তাহলে DsP2 হচ্ছে না, তাহলে হচ্ছে কি sp2d হচ্ছে। এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের মতো আর কি। তখন কি হবে, ইলেকট্রনটা এখানে এই যে এইরকম হয়। উইলিয়াম হিগিন্স এটার ব্যাখ্যা দিয়েছেন, আবারও বলতেছি, নামটা মনে রাখিও। তো আমাদের আকৃতি হচ্ছে, আকার হয় sp2d, আর মানে কি বলে সংকরায়ন হয় sp2d, আর আকার হয় হচ্ছে সমতলীয় বর্গাকার। তো তখন কি হয়, sp2d, এখানে হচ্ছে ইলেকট্রনটা থাকে, এখানে দুইটা ঢোকে, এখানে যায়, এখানে যায়, sp, আর ওই যে পরের যে d আছে 3d, এটা হচ্ছে 4s, এটা 4p, আর এটা হচ্ছে 4d। পুরোটা বোর্ডে জায়গা নেই, একাই পারতেছি না, এখানে একটা যায়, আর এইটা ফাঁকা অবস্থায় থাকে। তো এখানে কি হইলো, sp2d। বুঝতে পারছো? তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আবারও বলি, এটা কিন্তু ব্যতিক্রম না, এটা হচ্ছে এক্সপ্লেনেশন আছে। ব্যতিক্রম সেটাকে বলে যেটার কোনো এক্সপ্লেনেশন নাই, এটার এক্সপ্লেনেশন আছে, এটা ব্যতিক্রম না। তোমরা অনেকে বলো যে এটা ব্যতিক্রম বা এই টাইপের জিনিস আসলে ব্যতিক্রম, এটা না। যে জিনিসের এক্সপ্লেনেশন নাই সেটা ব্যতিক্রম, ঠিক আছে, বাট যে তোমরা তো হচ্ছে মানে সব কিছু এখনও জানো না, তো ওই জন্য তোমাদের অনেক টিচার বলে দেয় যে এটা ব্যতিক্রম, বাট ব্যতিক্রম না, এগুলো সবগুলোর এক্সপ্লেনেশন আছে। যখন তুমি জানবা তখন আসলে বুঝতে পারবা যে এই জিনিসটা এইভাবে হয়। তো আমাদের এটা গেল, এটা খুবই ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। তারপর আর একটা করি, এটা হচ্ছে কপার পানি 3+। এটাই আজকের ক্লাসের লাস্ট, এটা করে ছুটি দিয়ে দেব। সরি, কোবাল্ট H2O 6 3 কত 3+। আচ্ছা দেখো, এখানে হচ্ছে কোবাল্টের যদি জারণ মান বের করি, H2O তো মুক্তমূলক, তার মানে জারণ মান 0, তাহলে 3+ হলে এটা, সরি 3- মনে হয়, এখানে 3- প্লাস না। তো এটা যদি 3- হয় তাহলে দেখো এটাকে কি হইতে হবে, 3+ হইতে হবে। বুঝতে পারছো? তো 3+ যদি হয়, কোবাল্ট 3+, যখন মনে রাখবা যখন চার্জ বা জারণ মান তোমার হচ্ছে, চার্জটাকে কেটে দেই, জারণ মান 2 এর অধিক হলে, আগে লিখে তারপর বুঝাইতেছি, অধিক হলে উইক ফিল্ড স্ট্রং এর মতো কাজ করে।
যদি কখনো 3+ হয় বা 4+ হয় তখন কি হবে, উইকফিল্ড লিগ্যান্ড, পানি উইকফিল্ড লিগ্যান্ড না, এটা স্ট্রংয়ের মতো কাজ করে। আসলে এখানে উইকফিল্ড লিগ্যান্ডের কোনো কাজ নাই, কাজ হইতেছে কোবাল্টের। কোবাল্ট 3+ হয়ে গেছে, তার মানে এর মানে আউটার শেলটা চলে গেছে। তো আউটার শেল চলে গিয়ে এর আকার ছোট হয়ে গেছে, আকার ছোট হওয়ার ফলে এ এত জোরে টান দেয়, এত জোরে ইলেকট্রনকে টান দেয় যে একদম ইলেকট্রন কম্প্রেস হয়ে যায়। তার মানে কি কাজ করতেছে কে, কোবাল্ট, কিন্তু ওইটাকে আমরা মনে রাখার জন্য বলতেছি যে ওয়েকফিল্ড লিগ্যান্ড স্ট্রংয়ের মতো কাজ করে। তো 6 আছে, তার মানে সন্নিবেশ সংখ্যা কত হবে, সন্নিবেশ সংখ্যা হবে হচ্ছে 6। তাহলে হাইব্রিডাইজেশন স্ট্রংয়ের মতো যদি কাজ করে তাহলে সংকরায়ন কি হবে বলো তো, সংকরায়ন হবে D2sp3, আর আকৃতি হবে হচ্ছে অক্টাহেড্রাল। চুম্বকত্বটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বের করবা। তো আমার মনে হয় আমরা হচ্ছে শেষ করে ফেলছি, জটিল যৌগ শেষ করে ফেলছি। আরও এক্সাম্পল আমি যথেষ্ট পরিমাণে এক্সাম্পল দেখাইছি, এগুলো তোমাদের পারা উচিত আশা করি। এখন থেকে তোমরা কি করবা, বই একটু রিডিং দিবা, আর হচ্ছে কি যে কোনো একটা গাইড থেকে সৃজনশীল প্র্যাকটিস করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। আর আমি হচ্ছে সৃজনশীল একটা ক্লাস নিব, এমসিকিউ একটা ক্লাস নিব, রেগুলার ক্লাস দেওয়া শেষ হয়ে গেলে ওই দুটো ক্লাসেও তোমরা পেয়ে যাবে। ওখানে টাইপ ওয়াইজ সৃজনশীল কেমনে সলভ করা লাগে, উদ্দীপক কেমনে ধরা লাগে, সব কিছুই আমি শেখাই দেবো। তো আর দুইটা জিনিস পড়ে আমি ভাবছিলাম এই অধ্যায় মানে করে ছুটি দিয়ে দিব, তার আগে আমি হচ্ছে আর ছোট দুইটা জিনিস পড়াই দিই। একটা হচ্ছে আমরা হচ্ছে প্রথম দিন করছিলাম, বলছিলাম না যে অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা 3টা অলরেডি পড়ে ফেলছি। তার মধ্যে এখন আর দুইটা ছোট জিনিস আছে, জটিল যৌগটা একটু বড়, আর দুইটা আছে আজকের ক্লাসে শেষ করে দেই। তো প্রথমে আসে হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা। দেখা যায় কি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখো পরিবর্তনশীল জারণ অবস্থাটার কি হয়, এদের হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকে, এটাই হচ্ছে মেইন কারণ। তো ফাঁকা ডি অরবিটাল থাকলে কি হয়, ফাঁকা ডি অরবিটাল থাকলে এরা ফাঁকা ডি অরবিটালটাকে ইউজ করে তোমার হচ্ছে ইলেকট্রনকে এক্সাইটেড করে ডি অরবিটালে পাঠায় দিয়ে কি করতে পারে, তোমার যোজনী বাড়াইতে পারে। যেমন হচ্ছে ফেরাম 2+ হইতে পারে, আবার কি হইতে পারে, ফেরাম 3+ হইতে পারে। তারপর মনে করো কপার কি হইতে পারে, কপার প্লাস হইতে পারে, আবার কপার 2+ হইতে পারে। এরকম সে কি করতে পারে, 2টা 3টা জারণ মান দেখাইতে পারে, কি জন্য, ডি অরবিটাল আছে জন্য। এগুলো খ নম্বরে আসবে, কখনো গ ঘতে আসবে না। তো ফাঁকা ডি অরবিটাল আমাদের গেল। এরপর হচ্ছে আমাদের প্রভাবক রূপে ক্রিয়া করে এরা। তো প্রভাবক রূপে ক্রিয়া যদি আমরা বলি, প্রভাবক রূপে ক্রিয়া, এখানেও মেইন রিজন হচ্ছে এদের ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল। প্রভাবক বা ক্যাটালিস্ট জিনিসটা কি করে জানো, যদি পজিটিভ ক্যাটালিস্ট হয় তাহলে সে বিক্রিয়ার হারকে বাড়ায় দেয়, আর নেগেটিভ ক্যাটালিস্ট হলে বিক্রিয়ার হারকে কমায় দেয়, বুঝতে পারছো? তো ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল থাকার ফলে অ্যাডজর্পশন, ADSORP TION, এটার বাংলা হচ্ছে অধিশোষণ। অ্যাডজর্পশন পদ্ধতিতে কি করে এরা, তোমার হচ্ছে বিক্রিয়ার হার বাড়ায় দেয়।
এখানে দেখো অ্যাডজর্পশন লিখছি, অ্যাবজর্পশন আর অ্যাডজর্পশনের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে অ্যাবজর্পশন, এটার মানে হচ্ছে শোষণ, আর অ্যাডজর্পশন যেটা এটা হচ্ছে অধিশোষণ। দুইটা কিন্তু এক জিনিস না। তো শোষণ মানে কি? শোষণ মানে মনে করো এই যে একটা আমার কাছে মনে করো কোনো একটা পদার্থ আছে আর এখানে কিছু ম্যাটেরিয়াল আছে, সেগুলো হচ্ছে এই যে ভিতরে ঢুকে নিল, এটাকে বলা হয় শোষণ। আর অ্যাডজর্পশন মানে হচ্ছে গায়ে লেগে যাওয়া, এইভাবে গায়ে যদি লেগে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অধিশোষণ। তো এই অধিশোষণ মেথডে কি করে? বিক্রিয়া করে। মনে করো আমাদের কাছে এইরকম আছে, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন আছে, তো এখানে ফাঁকা ডি অরবিটাল থাকলো। ফাঁকা ডি অরবিটালটাকে এইভাবে আমি দেখাচ্ছি। তো ফাঁকা ডি অরবিটাল কি হবে? একটা হাইড্রোজেন এই ফাঁকা ডি অরবিটালে ঢুকে গেল, আরেকটা হাইড্রোজেন মনে করো এই যে এখানে ঢুকে গেল। তো এই যে ফাঁকা ডি অরবিটাল ঢুকে যাওয়ার ফলে এদের মধ্যে হচ্ছে যে এই বন্ধনটা একটু দুর্বল হয়ে পড়ে। তো বন্ধন দুর্বল হয়ে পড়লে কি হয়? বিক্রিয়া সহজে হয়। তো এইভাবে হচ্ছে কি করে? এরা প্রভাবক রূপে ক্রিয়া করে। তো আমাদের ডি অরবিটালও শেষ, ডি ব্লকও শেষ। আমাদের এর নেক্সট ক্লাসে আমরা পর্যায়বৃত্ত ধর্মে শুরু করে দিব। পর্যায়বৃত্ত ধর্ম একটা ক্লাস হয়তোবা লাগবে। তারপর আমরা হচ্ছে যে এই অধ্যায়ের যে সেকেন্ড পার্ট, মানে যেখানে হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়, সেখানে রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও, ক্লাস নোট শেয়ার দিতে থাকো, আর হচ্ছে আমার জন্য দোয়া করিও। প্রথম ক্লাসগুলোতে আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্যে মানে আমি আমার 100% দিতে পারি নাই। তো তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, আর বুঝতেছি রেকর্ডেড ক্লাস নেওয়া একটু টাফ, তো যা কোথাও যদি সমস্যা হয় তোমরা বলিও, আমি হচ্ছে শর্ট ক্লাস করে তোমাদের দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম।